কারোর মনে রাজনীতি তৈরি হওয়ার ব্যক্তিগত কারণ ছাড়াও আরেকটা যে কারণ থাকে তা হলো অর্গানাইজেশনাল ফ্যাক্টরস। কিছু ফ্যাক্টরস যেটা অর্গানাইজেশনাল, সেখানেও কিছু কারণ দেখা যায় যার ফলে রাজনীতি তৈরি হয়। যেমন লো ট্রাস্ট, একটা এমপ্লয়ি আরেকটা এমপ্লয়ির ওপর যদি বিশ্বাস না করে তেমন ভাবে, তাহলে সেখানে রাজনীতি দেখা যায়, ঠিক আছে। আবার কখনো কখনো ধরো তিনটে টাস্ক দিয়ে গেল, টিএল তিনটে টাস্ক দিয়ে গেল দুটো মেম্বারকে, ঠিক আছে, দুটো এমপ্লয়িকে। এবারে একজন একটা টাস্ক করলো আর একজন একটা টাস্ক করলো, তাহলে আরো একটা টাস্ক যেটা বাকি থেকে গেল ওটা কে করবে? তখন এ বলে তুই কর, ও বলে তুই কর, কেন আমি দুটো কাজ করব? মানে তিনটে টাস্ক দিয়ে গেছে, দুজনে হাফ হাফ তো করতে পারবে না, যাই কাউকে একটাই করতে হবে। তখন যেহেতু একদম স্পেসিফিক ভাবে টেল বলে যায়নি, তখন রোল কনফিউশন তৈরি হয়, সেখানে রাজনীতি দেখা যায়, ঠিক আছে। এরপরে কি হয়, আনফেয়ার ইভ্যালুয়েশন, কখনো কখনো ঠিকঠাক জাজমেন্ট করা হয় না পারফরমেন্সের, তখন সেখানে যার জাজমেন্ট ঠিকঠাক করা হলো না, যার পারফরমেন্সের জাজমেন্টটা, তার মনে একটা ক্ষোভ তৈরি হয়, সেখানে রাজনীতি জন্মায়। আরো একটা কারণ হতে পারে লিমিটেড প্রমোশন। একটা ব্যক্তি যখন প্রমোট হয়, তখন আরেকটা ব্যক্তি ডিমোট হয়, এরকম একটা জায়গা থাকে, অর্থাৎ একজনের লাভ একজনের ক্ষতি, ওই সময় হতে পারে রাজনীতির জন্ম। আবার হতে পারে জিরো সাম রিওয়ার্ডস, যখন ওয়েল জিরো সাম রিওয়ার্ডস যেটা আমি আগেরটা বললাম যে একটা ব্যক্তির ক্ষতি আর একটা ব্যক্তির লস, সেই সময় রাজনীতির উদ্ভব হতে পারে। আর যখন সবাই চায় প্রমোশন পেতে, কিন্তু কিছু কিছু এমপ্লয়ি প্রমোশন পায়, সবাই পায় না, তখন কিছু কিছু এমপ্লয়ি পলিটিক্স করে, সেটা হচ্ছে লিমিটেড প্রমোশন, ঠিক আছে। তো এই সমস্ত কারণে রাজনীতির জন্ম হতে পারে। আর কি হতে পারে, ডেমোক্রেটিক ম্যানেজমেন্ট, ঠিক আছে। যখন এক গ্রুপ, এক দল বলে আমি এরকম, আমরা এরকম করবো, একদল বলে, মানে দল বিভাগ হয়ে যায়, তখন একটা মানে জেতার যদি ব্যাপার থাকে, এই দল জিতবে না ওই দল, তখন ওই সময় একটা রাজনীতির জন্ম হতে পারে। তো এইভাবে রাজনীতি ওয়ার্ক করে, এইভাবে রাজনীতির উদ্ভব হয়। এরপর আমরা দেখে নেবো নেক্সট পেজে কিছু কমন পলিটিক্স যেগুলো কিনা অর্গানাইজেশনে সচরাচর দেখা যায়। তার মধ্যে আনফেয়ার হতে পারে, কেমন যেমন হতে পারে অন্যের উপর দোষ চাপিয়ে দেওয়া, কিংবা অন্য কাউকে আক্রমণ করা, কিংবা কোনো ইনফরমেশন লুকিয়ে রাখা, বা কোনো ইনফরমেশন ফাঁস করে দেওয়া, কিংবা হতে পারে একটা গ্রুপ পাওয়ার, মানে একটা গ্রুপ ক্রিয়েট হলো, সেটা হচ্ছে বদমাশের গ্রুপ, তারা কাজও করে না, কিছুই করে না, অথচ বেকার হুমকি দেয়, এরকম একটা ব্যাপার। আহ, তারপরে গুজব রটানো, কেউ কেউ উল্টো পাল্টা গুজব রটায়, যা নিজের ফায়দার জন্য, নিজের সুবিধার জন্য, ঠিক আছে। এই সমস্ত পলিটিক্স দেখা যায়, কমন পলিটিক্স যেগুলো কিন্তু সচরাচর দেখা যায়, তবে আনফেয়ার। আবার কিছু কিছু পলিটিক্স এমন হয় যেগুলো কিনা বৈধ, অর্থাৎ ফেয়ার, একসেপ্ট করে নেওয়া যায়, একসেপ্টেবল। যেমন হতে পারে হুইসেল ব্লোয়িং, অর্থাৎ রং প্র্যাকটিসেস, মানে কিছু ভুলভাল কাজকর্ম হচ্ছে সেগুলো বিষয়ে রিপোর্টিং করা, সেটা হতে পারে। যেমন ফাইলিং ফর্মাল কমপ্লেইন্টস, ঠিক আছে, তোমার কারোর বিষয়ে অভিযোগ, সেটা অভিযোগ দেয়, মানে ওই অর্গানাইজেশনের কোনো উচ্চপদস্থকারীর কাছে সেই অভিযোগ দায়ের করা, সেটা হতে পারে অ্যাকসেপ্টেবল। আবার হতে পারে চেইন স্কিপ করা, যেমন একটা এমপ্লয়ি, ঠিক আছে, একটা ম্যানেজারের এইচআর এর আন্ডারে থাকে, এইচআর হায়ার করে, ঠিক আছে, ম্যানেজারের আন্ডারে থাকবে লিডার, টিম লিডারের আন্ডারে আবার এমপ্লয়িরা, ঠিক আছে। এবার এমপ্লয়িরা ডাইরেক্ট টিম লিডারকে স্কিপ করে ম্যানেজারকে কমপ্লেন কিন্তু করতে পারে, চেইন ব্রেক করতে পারে, ঠিক আছে, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল। ওকে, তবে তবুও এটা পলিটিক্স। নেক্সট হতে পারে কোম্পানির বাইরে নিজের কন্ট্যাক্টস তৈরি করা, হতে পারে অ্যাকসেপ্টেবল। নেক্সট হতে পারে অন্যদের তুলনায় নিজের একটা গুড ইমেজ তৈরি করে রাখা, একটা ভালো ইমেজ, সবাই যাতে ভালো ভালো বলবে, ইচ্ছে করে তৈরি করে রাখা, ঠিক আছে, যাতে একটু রেটিং ভালো পাওয়া যায়। অনেকে এটাকে পা চাটা মাল বলে, যাই হোক, অনেকে থাকে। তো এই বিষয়গুলো থাকে, এগুলো অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। এবার যেমনটা আমি বললাম, কিছু মানুষজন অন্যদের তুলনায় নিজেকে ভালো দেখায়, এটাই
ইমপ্রেশন ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি। তো ইমপ্রেশন ম্যানেজমেন্টটা কি, নিজেকে অন্যদের সামনে ভালো দেখানো। সেটা যে কোনো উপায়ে হতে পারে। সে হয়তো ডায়েট করে, জিম করে, একদম ভালো প্রেজেন্টেবল একটা লুকস রাখে নিজের, সব সময় ভালো পোশাক আশাক চকচকে, যাতে সবাই তাকে নোটিস করে, অ্যাট্রাকটিভ লাগার চেষ্টা করে, নিজেকে সবসময় আর কি অন্যদের থেকে আলাদা ভিউ করার, মানে অন্যদের থেকে আলাদা তুলে ধরার একটা প্রচেষ্টা করে। ঠিক আছে, এটা একটা ইমপ্রেশন ম্যানেজমেন্টের পার্ট হতে পারে, সেটা বৈধ। ঠিক আছে। আর ওয়ার্ক প্লেসে কেউ কেউ আবার ইন্টারভিউর সময় মানে অনেকে দেখবে ঠিকঠাক পারে না সেটা, কিন্তু ইন্টারভিউর সময় ভালো করে মুখস্থ করে চলে যায়, যাতে কাজটা তো পেয়ে যায়, তারপরে পরে সামলে নেবো এরম ভাবে। তো এটা ইউজ করে, ইমপ্রেশন ম্যানেজমেন্ট ইউজ করে তারা ধরো জবটা পেয়ে গেল, কিন্তু সেটা কাজ করে, সে এই জিনিসটা, এই বিষয়টা কাজ করে, অর্থাৎ ইন্টারভিউয়ার্সরা কিন্তু সেইভাবে ইমপ্রেস হয়ে নিয়েও নেয়, কিন্তু এটা কিন্তু দীর্ঘমেয়াদী হয় না। কারণ সময়ের সাথে সাথে সত্যতা তো যাচাই হয়েই যায়, জেনেই যায় কে কতটা জানিস, তো সেই সময় ছাঁটাইয়ের ফলে অনেকেরই কাজ চলে যায়। সুতরাং ইমপ্রেশন ম্যানেজমেন্টটা অবশ্যই বৈধ হলেও খুব একটা কার্যকরী নয় দীর্ঘমেয়াদী ক্ষেত্রে। নেক্সট পেজে চলে যাবো। এবার কিছু টেকনিক্স আছে, কিছু টেকনিক্স যার মাধ্যমে কিন্তু এই ইমপ্রেশন ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে কাজ করে, অনেকে কাজ করায়। যেমন ক্রিয়েটিং সিম্পাথি। ফার্স্ট হচ্ছে ক্রিয়েটিং সিম্পাথি। কেউ কেউ বলে থাকে যে ছোটবেলায় আমার মা মারা গেছিল, তারপর থেকে আমার জীবন কঠিন, এই জিনিসটা তারা কেউ কেউ হাইলাইট করে, অবশ্যই দুঃখজনক হলেও কিন্তু তারা ইমপ্রেশন ম্যানেজমেন্ট এখানে কাজ করায়। তারপরে কনফার্মিটি, স্যার আপনি যা ডিসাইড করেছেন আমি তার সাথে একমত, এরকম একটা ব্যাপার, যা বলবেন তাই, যা বলবেন তাই, এরকম একটা। ঠিক আছে। এক্সকিউজেস, স্যার এইবারে তো বিজ্ঞাপন দেরিতে দেওয়া হয়েছিল, ওই জন্য আমাদের সেলস অনেক কম হয়েছে, মানে কোনো একটা অজুহাত দিয়ে দিল। ঠিক আছে। অ্যাপোলোজাইজ, ঠিক আছে, এরকম আর হবে না, সরি এরকম আর হবে না, এরকম একটা কেউ কেউ চালাতে থাকে ইমপ্রেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ক্লেইমিং, কেউ কেউ আবার বলে যে সেলস ম্যানেজার হিসেবে আমি যবে থেকে জয়েন করেছি তবে থেকে আমার, মানে এক্সাম্পল দিচ্ছি এগুলো। ঠিক আছে। এই সমস্ত টেকনিক্স ইউজ করে ইমপ্রেশন ম্যানেজমেন্টটা করা হয় আর কি। যেমন এই এক্লেইমিং, যে কেউ কেউ বলে আমি যবে থেকে জয়েন করেছি তবে থেকে আমার চাঁদ চাঁদ লেগে গেছে একদম সেলস এর দিকে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার, নালে তো হচ্ছিলই না বিক্রি জিনিসপত্র এরকম। ফ্ল্যাটারি, কেউ কেউ বলে স্যার আপনি যেভাবে প্রবলেম সলভ করেছেন আপনার জায়গায় অন্য কেউ থাকলে পারতোই না। তারপরে আবার ফেভার, এইভাবে যে আহ কোনো একটা অজুহাতে একটা ফেভার করে দেয়, এটা খাবেন, মানে কেউ কেউ খাবার নিয়ে এসে বলেন এটা খান না, এটা এনেছি আজকে, মানে ভালো ভালো খাবার। আবার কেউ কেউ এখানে যে এক্সাম্পলটা দিয়েছে যে আইপিএল ম্যাচে দুটো টিকিট আছে আপনি একটা নিন, তো ফেভার করে দেয় কোনো একটা, এমন ভাব করবে যেন খুব ভালো, মানে অবশ্যই ভালো হতেই পারে। তো এই টেকনিক গুলো ইউজ করে ইমপ্রেশন ম্যানেজমেন্ট করা হয়। ঠিক আছে, ওয়ার্ক প্লেসে। ঠিক আছে। নেক্সট, এবার আমরা আসবো কনফ্লিক্টে। কনফ্লিক্টটা কি, দেখো যে কোনো জায়গায় দীর্ঘদিন ধরে একসাথে সবাই থাকার ফলে ঝগড়া কিন্তু হবেই। ঠিক আছে, বলে না একসাথে বাসন কোসন রাখলে ঠকাঠকি তো লাগবেই, এরকম একটা ব্যাপার তো আমাদের ফ্যামিলিতেও যেমন টুকটাক লেগে থাকে। তো যখন আমরা কর্মক্ষেত্রে যাই সেখানেও আমরা অনেক বেশি সময় কাটাই, 10 ঘন্টা তো থাকেই, 9 থেকে 10 ঘন্টা, 8 ঘন্টা। তো এই এতটা সময় একসাথে যারা থাকি কালিগস, তো তাদের মধ্যে ঝগড়া লাগবে না এটা হতে পারে না প্রথমত। এবারে দ্বিতীয়ত তাদের ঝগড়া লাগে কেন, ছোট থেকে ছোট বিষয় থেকে ঝগড়া শুরু হতে পারে, আর সেটা কিন্তু আস্তে আস্তে খুব বড় বিষয়েও হয়ে উঠতে পারে, খুব বড় কর্মকাণ্ডেও পরিণত হয়ে যেতে পারে। যেমন যদি কোনো ব্যক্তি পদোন্নতি চায়, এবার আরেকটা ব্যক্তি চায় যে না এই কেন প্রমোশন পাবে আমি কেন পাবো না, এরকম একটা ব্যাপারের জন্য সে যখন যে পদোন্নতি চাইছে, যে প্রমোশন চাইছে, তার ক্ষতি করার চেষ্টা করে কখনো। আর যে পদোন্নতি চাইছে সে যদি বুঝতে পেরে যায় একবার যে বি পার্সন আমার ক্ষতি করার চেষ্টা করছে, দেন তো হো গয়া। ঠিক আছে, তখন ঝগড়া শুরু হয়ে যায়, এই কনফ্লিক্ট চলতে থাকে, এইভাবে ওইভাবে আবার কখনো কখনো থেমেও যায়, তো অনেক ব্যাপার থাকে। এবার আমরা সেই ব্যাপারগুলো পড়ে নেবো এক এক করে। এবার কনফ্লিক্ট প্রসেস আছে কিছু কিছু, সেগুলো কি, কনফ্লিক্ট প্রসেস, ঝগড়া হওয়ারও আবার স্টেপ থাকে, প্রসেস থাকে, অ্যাকচুয়ালি তো থাকে না, যে কোনো ছোট ঝগড়া থেকে বড় ঝগড়া হয়ে যেতেই পারে। তো কিন্তু তবুও এখানে কিছু প্রসেস, কিছু স্টেপস ডিফাইন করা হয়েছে,
যেগুলো হতেও পারে, আবার কিছু কিছু স্টেপ স্কিপ হয়ে যেতেও পারে, কিন্তু মূল যে কটা স্টেপ হয় সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। প্রথমত হচ্ছে অপোজিশন। দেখো, কখনো কখনো কথার অমিল হলেই ঝগড়া শুরু হয়ে যায়, ঠিক আছে? ধরো টিম লিডার বলেছে এই সপ্তাহে তোমরা যে কোনো একটা দিন ছুটি নিতে পারবে। রমেশ নিজের সুবিধা মতো বুধবার ছুটি চাইছে, আর সুরেশ নিজের সুবিধা মতো শুক্রবার ছুটি চাইছে, ঠিক আছে? এবারে সেই কথার মতভেদ হলো, তো সবসময় তোর কথা মতোই হবে, সবসময় ব্যাস হয়ে গেল, ঝগড়া শুরু। হতে পারে পার্সোনাল ইস্যুস এর জন্য, রং কমিউনিকেশনের জন্য হতে পারে, অর্গানাইজেশনাল স্ট্রাকচারের জন্য হতে পারে। যেমন ক্রেডিট ডিপার্টমেন্ট চাইবে কি তাদের ক্রেডিট কার্ড বিক্রি হোক, ভালোভাবে চলুক, ঠিক আছে, সবাই লোন নিক, কিন্তু আহ, আবার সেটা যদি কোনো একটা অর্গানাইজেশনাল হয়, ঠিক আছে, সেখানে যে সেলসম্যান হবে সে একটু ডিসকাউন্ট দিয়েও মালটা বিক্রি করার চেষ্টা করবে, তাই তো? আবার সেখানে যারা ক্রেডিট বিভাগে তারা চাইবে যে ক্রেডিট যাতে কমানো হয়, অর্থাৎ যত কম ঋণ দেওয়া যায় তত ভালো। তো তারা দেখবে সেই দিকটা। সুতরাং স্ট্রাকচার ডিফারেন্ট, আলাদা ডিফারেন্ট অপোজিশন হচ্ছে, ডিফারেন্ট কনফ্লিক্ট হচ্ছে। আবার পারসেপশন হতে পারে, যেমন কোনো ব্যক্তি বা তুমি তুমি কোনো ব্যক্তির শত্রু, কিন্তু সে সেই কথাটা জানে না, তুমি পিছনে পিছনে শত্রু। এবারে সে যদি হঠাৎ সেই কথাটা জেনে যায়, ব্যাস ওখানেই ঝামেলা, ওখানেই কনফ্লিক্ট স্টার্ট হয়ে যেতে পারে, যখন থেকে সে জানবে যে তুমি তার ক্ষতি করার চেষ্টা করছো, ব্যাস। তো এটা হচ্ছে পারসেপশন বা ধারণা। যখন থেকে সে ধারণা করে নেবে যে তুমি তার ক্ষতি করার চেষ্টা করছো, তুমি তার বন্ধু নও, শত্রু, ব্যাস তখন থেকে কনফ্লিক্ট স্টার্ট। আবার হতে পারে ফিলিং। এবার পরের স্টেপে হতে পারে সে জেনে গেল যে তুমি তার শত্রু, তবু তার কাছে সেটা অত ম্যাটার করছে না, কেননা সে তখনো অব্দি হার্ট হয়নি বা অতটা বিরক্ত হয়নি, তার মন অতটা অবিচল হয়নি তখনো অব্দি, ঠিক আছে? সারাক্ষণ মনে অত ওইসব নিয়ে ভাবছেও না, তার এইগুলোতে কিছু যায় আসে না, সেই সেই বিষয়টাকে ক্ষুদ্র হিসেবে দেখছে। কিন্তু যদি তুমি তার খুব সামনে থেকে খুব বড় বড় খুব ভালো বন্ধু ছিলে, হঠাৎ করে যদি সে জানতে পারে তুমি তার বন্ধু নও, শত্রু, তা সে হার্ট হবে, তার মনে অনেক কিছু কাজ করবে, দেন তো হতেই পারে ঝগড়া শুরু হতে পারে। তো এটা হচ্ছে ফিলিংস হিসেবে, এটাও একটা প্রসেস কনফ্লিক্টের। নেক্সট আরেকটা কি হতে পারে, ইন্টেনশনস। এবারে ঠিক আছে, সে ফিল করলো সে খুব হার্ট হয়েছে, সব ঠিক আছে, সে তার কাছে তখন এবার পাঁচটা অপশনস পড়ে থাকবে, তার ইন্টেনশন সে পাঁচ রকম দেখাতে পারে। আইদার সে তোমাকে ছেড়ে দিতে পারে, ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, সে তোমাকে আর বন্ধুও ধরছে না, শত্রুও ধরছে না, অ্যাভয়েড, লেট দ্য আদার উইন, তোমাকে জিতে নিতে দিল, ঠিক আছে, যা তুই জেত। আবার সে হতে পারে তোমার সাথে কম্পিট করছে, ঠিক আছে, তোমার সাথে কম্পিটিশন করবে, তুমি জিতলে জিতবে, ফাইট করবে, জেতার জন্য সে ফাইট করবে, হতে পারে। আবার হতে পারে কোলাবোরেটিং, তারা উইন উইন রেজাল্ট চাইবে, মানে সে উইন উইন রেজাল্ট চাইবে, সে তোমার সাথে আবার ঠিকঠাক করে নেবে সব, যে চলো তুইও জিতবো আমিও জিতবো, এরকম একটা ব্যাপার। আবার কম্প্রোমাইজিং হতে পারে, দুজনেকেই কিছু কিছু ছাড়তে হতে পারে, তুই একটু স্যাক্রিফাইস কর, আমি একটু করবো, দুজনেই তারপরে করবো, হতে পারে। আবার অ্যাভয়েডিং হতে পারে, পুরো জিনিসটাকেই অ্যাভয়েড করে গেল, কনফ্লিক্টটাকেই অ্যাভয়েড করে গেল, এটাও হতে পারে তার ইন্টেনশন। দেন তার ফোর্থ প্রসেস হতে পারে, ঠিক আছে, এই কনফ্লিক্টের ফোর্থ প্রসেস হতে পারে। আর কি হতে পারে, বিহেভিয়ার, লাস্ট প্রসেস হতে পারে। সমস্ত কিছু শেষে কনফ্লিক্টের একটাই হতে পারে, সেই পার্সনটা কিভাবে রিয়াক্ট করবে। আইদার সে তোমার সাথে আর্গু করবে, খুব ঝগড়া করবে, নয়তো সে উচ্চ পদস্থকারী কারুর কাছে কমপ্লেন করে দেবে তোমার নামে, আর নয়তো সে সেই বিষয়টাকে অ্যাভয়েড করে যাবে, ঠিক আছে, বুঝে করবে, যা করেছিস করেছিস, ব্যাস আমার সাথে আর কথা বলতে আসবি না, দরকার নেই, হয়ে গেল, ব্যাপার ক্লোজ। তো এই তিনটে বিষয় হতে পারে কনফ্লিক্ট প্রসেসে, ঠিক আছে। নেক্সট পেজে চলে যাবো। কনফ্লিক্ট প্রসেসের আরো একটা আউটকাম, ঠিক আছে, আরো একটা স্টেপ, বললে আমি মিস করে গেছিলাম। কনফ্লিক্ট প্রসেসের আরো একটা স্টেপে আউটকাম, এটা পজিটিভও হতে পারে, নেগেটিভ রেজাল্টও হতে পারে। যেমন পজিটিভ রেজাল্টে কি হতে পারে, তখন সে তোমার সাথে কম্পিট করার জন্য তার মাথায় অনেক ভালো আইডিয়া চলে আসবে, আর সে এবারে ভালোভাবে নিজেকে একদম পুরো জি জান লাগিয়ে দেবে, তখন তার অনেক ইমপ্রুভমেন্ট হবে, আলটিমেটলি কাজের ইমপ্রুভমেন্ট হচ্ছে, আলটিমেটলি কি হচ্ছে, কোম্পানির ফায়দা। কিন্তু এর নেগেটিভ রেজাল্ট হতে পারে, সে হতাশ হয়ে পড়তে পারে, সে তোমার সাথে পার্সোনাল ফাইট করতে পারে, পোর পারফরমেন্স দিতে পারে তার ফলে।
তো এইগুলো হতে পারে। আর খুব ছোট কনফ্লিক্ট থেকে লো পারফরমেন্স হতে পারে, মডারেট কনফ্লিক্ট থেকে হাই পারফরমেন্স হতে পারে, টু মাচ কনফ্লিক্ট থেকে চাওস এন্ড লো পারফরমেন্স, এগুলো হতে পারে। নেক্সট পেজে চলে যাবো। এবার যেমন ঝগড়া কনফ্লিক্ট বিষয়টা আসছে, সেরকম ঝগড়ার উপশম তো করতে হবে, তাই বিষয় আসছে নেগোসিয়েশন। অর্থাৎ কোনো ঝগড়া কোনো কনফ্লিক্ট যদি দীর্ঘদিন চলতে থাকে, সেটা বিরোধের প্রয়োজন হয়, সেটা উপশম করার প্রয়োজন হয়, সিচুয়েশনটা চেঞ্জ করার প্রয়োজন হয়। তাই জন্য, না হলে তো ঝগড়া চলতেই থাকবে আর ঝগড়া আরো বড় আকার ধারণ করবে, দেন অনেক কিছু হয়ে যেতে পারে। ফলে নেগোশিয়েট করতে হয়, সলিউশন খুঁজতে হয় ঝগড়া থামানোর জন্য। তার দুটো পদ্ধতি হয়, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে ডিস্ট্রিবিউটিভ বার্গেনিং, যেখানে উইন লস মেথড থেকে একজন পার্সন বেশি পায়, একজন পার্সন কম পায়, এইভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। এটাকে জিরো সাম বা ফিক্সড পাই নেগোসিয়েশনও বলা হয়। কিন্তু এই নেগোসিয়েশনটায় যেহেতু একজন পক্ষ বেশি পাচ্ছে আর একজন পক্ষ কম পাচ্ছে, তাই যেই পক্ষটা কম পাচ্ছে সেই পক্ষটা আনহ্যাপি থেকে যাচ্ছে, অসন্তুষ্ট থেকে যাচ্ছে, ফলে এটা লং টার্ম সলিউশন কিন্তু হলো না। ফলে ফলে কি হবে, এই কনফ্লিক্টটা আবার পরে দেখা দিতে পারে, আবার পরে ঝগড়া তৈরি হতে পারে, ঠিক আছে। আরেকটা প্রসেস হচ্ছে ইন্টাগ্রেটিভ বার্গেনিং। এটা একটা উইন উইন মেথড। এই মেথডে কি হয়, দুটো পক্ষই লাভ করে, মানে দুটো পক্ষকে সমানভাবে আন্ডারস্ট্যান্ড করা হয়, এক পক্ষ অপর পক্ষকে ভালোভাবে বোঝার চেষ্টা করে, টোটাল বেনিফিটটা দেন ভাগ হয়ে যায়, এরম ভাবে হয়। এটা একটা অনেস্ট ডিসকাশনের প্রয়োজন হয় এটার জন্য, ওপেন অনেস্ট ডিসকাশন, যার ফলে আলোচনা করে দুজন দুজনের সলিউশন খোঁজার চেষ্টা করে, ঠিক আছে, প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করে। আর এটার রেজাল্টটা যেহেতু উইন উইন মেথড হয়, দুজনেই উইন হবে, দুজনেই ঠিকঠাক বিচার পাবে, তাই এটা লং লাস্টিং সলিউশন হয়ে যায়। এর ফলে ব্যাটেলটা, ঝগড়াটা আবার পরে শুরু হয়ে যায় না। নেক্সট পেজে চলে যাব। এবার কনফ্লিক্টের যেরকম কিছু স্টেপস থাকে, সেরকম যেরকম ঝগড়া হচ্ছে সেটা থামানোর জন্য নেগোসিয়েশন প্রয়োজন, সলিউশন প্রয়োজন, তাই নেগোসিয়েশনেরও কিছু স্টেপস থাকে। যেমন প্রথম হচ্ছে প্রিপারেশন। এই পদ্ধতিতে কি করা হয়, এই পদ্ধতিতে জেনে নেওয়া হয় বোথ সাইড কে কি চাই আর কে কি রেজাল্ট চায়, কে কোন রেজাল্টটা পেলে খুশি হবে, এরকম একটা প্রিপারেশন নেওয়া হয়। নেক্সট স্টেপে কি হবে, গ্রাউন্ড রুলস, অর্থাৎ এইখানে রুলস ডিসাইড করে নেওয়া হয় যে এই যে মিটিংটা হবে নেগোসিয়েশনের, এখানে কে কথা বলবে, মিটিং এ কে কোথায় কে কে থাকবে, আর কোথায় মিটিংটা হেল্ড করা হবে, কি টপিকসে কথা বলা এখানে অ্যালাউ, এইগুলো রুলস ঠিক করে নেওয়া হয়। নেক্সট স্টেপে চলে যায় ডিসকাশন, যেখানে বোথ পার্টিস নিজেদের প্রবলেম ডিসকাস করে, যে কে কি চায়, কার কি নিডস, সেটা ডিসকাস করে, ঠিক আছে। নেক্সট স্টেপে চলে যায় বার্গেনিং, অর্থাৎ আফটার ডিসকাশন, যখন দুটো পার্টি মানছে না যে আমার এটা চাই তো চাই, ও বলছে আমার এটা চাই তো চাই, কিন্তু তখন একটা মিডল পয়েন্টে আসা যায় যে তুমি একটু স্যাক্রিফাইস করো, তুমি একটু স্যাক্রিফাইস করো, দেন বার্গেনিং করে এমন কিছু করা হয় যাতে দুটো সাইড এগ্রি করে যায়। তো এই পদ্ধতিটাকে বলা হচ্ছে বার্গেনিং, ঠিক আছে। দেন নেক্সট স্টেপ থাকে প্রবলেম সলভিং, অর্থাৎ এই স্টেপে কি হয়, একটা ডিল ফাইনালাইজ করা হয়, যখন ওরা বার্গেনিং এ মেনে যায়, এগ্রি করে যায়, তখন ডিলটা ফাইনালাইজ হয়ে যায়, মিটিং এন্ড হয় পোলাইটলি। আর যদি প্রবলেম সলভ নাও করা হয়, কোনো প্রবলেমের সলিউশন বেরিয়ে নাও আসে, তবুও মিটিংটা পোলাইটলি এন্ড করা হয়, যাতে পরে আবার মিটিং এ বসা যায়, এমন ভাবে এন্ড করা হয়। কেননা ঝগড়া করে এন্ড করলে তো কেউ আর মিটিং এ বসতেই চাইবে না, তো ভালোভাবে পোলাইটলি এন্ড করা হয়, পরে আবার বসার চেষ্টা করা যাবে এমন একটা কিছু বলে। নেক্সট দেন কনক্লুশন চলে আসে, সাকসেসফুল নেগোসিয়েশন এই স্টেপগুলো ফলো করে করা হয়। আমরা এবার নেক্সট পেজে। এবার কিছু কিছু সমালোচনায় দুটো ব্যক্তি যাদের মধ্যে কিনা বিরোধ হচ্ছে, ঝগড়া হচ্ছে, তারা দুজনে সলভ করতে পারে না, তখন একটা তৃতীয় ব্যক্তিকে অংশগ্রহণ করতে হয় সলভ করার জন্য। তার মধ্যে থেকে প্রথম হতে পারে কনসিলিয়েটর। কনসিলিয়েটর কাকে বলছে, যে তিনি শুধু একটা ব্রিজের কাজ করছে, যে দুজন ব্যক্তিকে কথা বলার সুযোগ করে দিতে পারছে, সুযোগ করে দিচ্ছে যাতে তারা নিজেদের প্রবলেম সলভ করে নিতে পারে। তার কিন্তু আর কোনো ভূমিকা নেই, শুধু তাদের দুজনকে কানেক্ট করে দিচ্ছে, কথা বলার সুযোগ করে দিচ্ছে, কনসিলিয়েটর। নেক্সট হতে পারে মিডিয়েটর। মিডিয়েটর কি করে, মিডিয়েটর এমন একজন ব্যক্তি হবে যেটা কিনা দুই পক্ষই যাকে ট্রাস্ট করে, যাকে বিশ্বাস করে,
আর সে এই ডিসকাশনে, এই মিটিং এ অংশগ্রহণ করে, সে সাজেশন দেয়, সে লজিক দেয়, সে দুই পার্টিকেই এগ্রি করানোর চেষ্টা করে, এবং 60% কেসেস এইভাবেই সলভ হয় এই মিডিয়েটরের দ্বারা। আর থার্ড হতে পারে আরবিট্রেটর। আরবিট্রেটর কি করে, এটা একটা অফিসিয়াল পার্সন হতে পারে যে কিনা বোথ পার্টির কনফ্লিক্ট মানে দুই পক্ষকে শোনে, বোঝে। আর যখন দুই পক্ষ নিজেরা নিজেরা মেটাতে না পারে, এগ্রি না করে নিজেদের ডিসিশন নিতে, তখন সেই আরবিট্রেটর একটা সিদ্ধান্ত দেয় যে এইটা হবে। তখন দুই পক্ষকে ওটাই মেনে নিতে হয়, আরবিট্রেটর যা বলে, যা সিদ্ধান্ত নেয়, এই ক্ষমতা আরবিট্রেটরের থাকে। এই পদ্ধতিতে সাকসেস রেট তো অনেক বেশি, কিন্তু মানে এই ডিসকাশনে নেগোসিয়েশনে সাকসেস তো হয়ে যায়, নেগোসিয়েশন সাকসেসফুল তো হয়ে যায়, কিন্তু কিছুদিন পরে এটা আবার দেখা দিতে পারে কনফ্লিক্টটা। কেন? কারণ এক পক্ষ মনে করতে পারে যে আরবিট্রেটর ভুল বিচার করেছেন, ভুল রায় দিয়েছেন, এমন এমন একটা বিষয় যে আমার সাথে আনফেয়ার হয়েছে, এরকম মনে করতেই পারে, তখন কনফ্লিক্টটা আবার তৈরি হয়। ব্যাস এইভাবেই থার্ড পার্টি নেগোশিয়েট করতে হেল্প করে, সাহায্য করে। ঠিক আছে, এই তো এটাই ছিল আমাদের থার্ড চ্যাপ্টার কমপ্লিট। অ্যান্ড ফোর্থ চ্যাপ্টার খুব তাড়াতাড়ি শুরু করবো। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, সবাই লাইক শেয়ার করতে ভুলো না, কমেন্ট করে দিও একটা নিচে, যাতে আমি আরো আগ্রহ পাই ভিডিও বানানোর জন্য। তাড়াতাড়ি আমি ট্যাক্সের ভিডিও নিয়ে আসছি, খুব তাড়াতাড়ি রেডি থেকো। আর তাড়াতাড়ি পড়ে নাও, ভালোভাবে পড়ে নাও। ওকে, টাটা।